একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই শীতকালীন সময়ে সবাই ভালো আছো, সুস্থ আছো এবং লেখাপড়ার মধ্যেই তোমরা সম্পৃক্ত আছো, এটাই আশা করি। এবং তোমরা সেই সাথে এই করোনাকে মোকাবেলা করে যাচ্ছ। পারিপার্শ্বিক অবস্থার মধ্য দিয়ে প্রত্যেকেই তোমরা গুরুত্ব রাখছো সমাজে বা পরিবারে, এটি আমি মনে করি। বা তোমরা তোমাদের যথাযথ দায়িত্ব পালন করছো। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও পড়া কিন্তু তোমাদের বন্ধ নাই, তাই না? আর বন্ধ থাকলে তো আমাদের এই অনলাইন ক্লাসগুলো চলতো না, বা আমরা যে ভিডিওগুলো আপলোড করছি তোমাদের জন্য সেগুলো কিন্তু চলমান থাকতো না। তো সরকারের নির্দেশনা কিংবা আমাদের আগ্রহ যে কারণেই হোক না কেন, যে আশা করি যার যার দায়িত্ব আমরা পালন করছি এবং তোমরাও করছো। তো যাই হোক, বন্ধের পরে নতুন বছরের শুভেচ্ছা জানাই প্রথমে তোমাদেরকে, একাদশ শ্রেণীর সকল শিক্ষার্থী। যে সেই কবে তোমাদের একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম শেষ হয়ে গিয়েছে, কিন্তু আসলে তোমরা বিদ্যাপীঠের যে একটা আনন্দ, নবীনদের যে বরণ করার একটা মানে ইমেজ কিংবা অনুভূতি, কোনোটাই আসলে প্রতিষ্ঠান থেকেও হয়নি, আমরাও বোধ করিনি যে, এবং তোমরা তো আসলে বঞ্চিত হয়েছ। তো যাই হোক, এটা ইচ্ছাপূর্বক তার কোনো কিছু না, সৃষ্টিকর্তা সব কিছু ভালো জানেন, যে উনি যেন আমাদেরকে এই রোগ শোক থেকে যেন আমাদেরকে মুক্ত রাখেন বা মুক্তি দেন, এবং আমরা যাতে এই পরম করুণাময়ের এই যে পরীক্ষা, সেই পরীক্ষাতে যেন আমরা উত্তীর্ণ লাভ করতে পারি এবং যাতে সুস্থভাবে জীবিত থাকি, সেটি হচ্ছে একটা বিরাট নিয়ামত। তো আল্লাহর এই নিয়ামতের মধ্যে দিয়ে যেন আমরা থাকি, আমরা সুস্থভাবে বেঁচে থাকি, আমরা দেশের সেবা, আমরা পরিবারের সেবা, আমাদের সমাজের সেবা যেন আমরা করতে পারি যার যার জায়গা থেকে, অবস্থান থেকে। তো সেই আশাবাদ ব্যক্ত করি এবং আবারও বলছি, 2021 সালের এই প্রথম ক্লাসে তোমাদেরকে আমি জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা ও এই শীতকালীন সময়ে উষ্ণ অভ্যর্থনা তোমাদেরকে। আসলে অভ্যর্থনা এই জন্য যে তুমি নতুন করে আবার দেখছো, এই জন্য আসলে আমরা যেমন নবীনদেরকে বরণ করে নিই, তখন তো আসলে অভ্যর্থনাই জানাই তোমাদেরকে যে নবীনেরা আসো, আমাদের ক্যাম্পাসকে মুখরিত করো। আসলে মুখরিত তো হয়নি, আমি যখন কলেজে যাই, গতকালকে গিয়েছিলাম, আসলে মনে হলো যেন নিশ্চুপ, একদম নিশ্চুপ। যখন কোলাহল যুক্ত থাকতো, এখন ক্যাম্পাসটি হচ্ছে কোলাহল মুক্ত। তো দীর্ঘদিনের একটি অভ্যাস হচ্ছে যে তোমাদের দেখতে দেখতে অভ্যস্ত হয়েছি, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় তোমাদেরকে দেখেছি, শিক্ষাপীঠে তো দেখেছি, নানা জায়গায় দেখেছি, বাসে কিংবা যেখানে চলাফেরা, এখন তোমাদেরও দেখা যায় না, তোমাদের সাথে দেখাও হয় না এখন। তো যাই হোক, আশা করি যে পরিচয়টি হয়নি ডিজিটাল পদ্ধতিতে, আসলে সম্ভব হইতো যদি জুমে ক্লাস করতাম, সেই ক্ষেত্রে হয়তো সম্ভব হইতো অনেকের সাথে পরিচয় হওয়া, কিন্তু জুম ক্লাসে কতটুকু ইফেক্টিভ হয় এই কারণে আসলে যে রেকর্ডগুলো যদি না রাখি, তো এটা রেকর্ডে থাকলো, এই কারণে তোমাদের জন্য বারবার দেখতে সুবিধা হয়। তোমরা যদি কখনো মিস করো, আবারও তোমরা দেখতে পাবে, বারবার দেখতে পাবে। তো আসি একটু পড়ায় ফিরি, আমরা যেখানে ছিলাম। নিশ্চয়ই তোমাদের খেয়াল আছে যে এই শীতকালীন বন্ধের আগে আমরা হিসাব সমীকরণের যে বিভিন্ন যে উপাদানগুলো, মনে আছে নিশ্চয়ই তোমাদের, এ সমান এল প্লাস ও ই, এবং আমরা ও ইকে আবার ভাগ করেছিলাম, যে ওনার সিকিউরিটিকে ভাগ করলে পরে আমরা কি কি পেয়েছিলাম, সেটা হলো ক্যাপিটাল, রেভিনিউ, এক্সপেন্স, তারপরে ড্রয়িং, এডিশনাল ক্যাপিটাল ইত্যাদি যে দফাগুলো, সেগুলো কিন্তু আমরা পেয়েছিলাম। তো যাই হোক, এই বিষয়গুলো আবার একটু দেখবে। আমি কিন্তু তোমাদের বারবার নির্দেশনা দিচ্ছি যে দেখো, তোমার লক্ষ্যটা কিন্তু শুধুমাত্র এই দ্বাদশ শ্রেণী শেষ করে তুমি এইচএসসি একটি সার্টিফিকেট নিবে, এটা তোমার উদ্দেশ্য হওয়া উচিত নয়। তোমার উচিত থাকবে, তোমার লক্ষ্য থাকবে যে ভবিষ্যতে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত তোমার যাওয়া, তোমার লক্ষ্য সেখানে স্থির করতে হবে। দেখো, মানুষ তার কর্মগুণের ফলাফলই কিন্তু শেষ পর্যন্ত ভোগ করে, তুমি যা করবে তার ফলেই কিন্তু ভোগ করবে। তুমি যদি দীর্ঘক্ষণ লেখাপড়া করো, নিশ্চয়ই সৃষ্টিকর্তা তোমাকে বিমুখ করবে না, নিশ্চয় তোমাকে তিনি হতাশ করবেন না। তো প্রার্থনা করবে এবং পড়ার মধ্যে থাকবে, বিনয় এবং
ভদ্রতার মধ্যে থাকবে, ধর্ম এবং কর্মের মধ্যে থাকবে, তাহলে মুক্তি আসবে। তো এই শুধুমাত্র যে পিতামাতাই তোমাকে বলবে তা না, আমরা কিন্তু সারাক্ষণই যখনই তোমাদের সাথে কথা হয় শ্রেণীকক্ষে হোক কিংবা শ্রেণীকক্ষের বাইরে হোক, আমরা কিন্তু সবসময় এই কথাগুলোই বলি যে তোমাদের জন্ম যেখানেই হোক না কেন, জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো। তো এই কথাটাই বলে থাকি যে কর্ম যেন ভালো হয় আর কর্মের ফল যেন তুমি মানে ভোগ করতে পারো, সুফল যাতে আমরাও যাতে পাই। তো সেই দিকটা তোমরা খেয়াল রাখবে যে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, এই ধরনের আমরা ভাব সম্প্রসারণ আমরা পড়ে আসছি। ফুল আপনার জন্য প্রস্ফুটিত হয় না, এই ধরনের কথাবার্তাগুলো আমরা ব্যাখ্যা করে আসছি। সারাংশ বা সারমর্ম নানা ধরনের কথায় কিন্তু আমরা ব্যাকরণে কিংবা এখনও তোমরা পড়ছো। তো শুধু পড়ার মধ্যেই যাতে সীমাবদ্ধ না থাকে, মানুষের মধ্যে নৈতিকতা এবং ধর্মভীরুতা এবং তার কর্মগুণ যাতে তৈরি হয়, কর্মে যাতে সে আরও বেশি সিদ্ধহস্ত হয়, যে কোনো একটি কর্ম যখন করবে তখন সেই কর্মের যেন সে আন্তরিকতার সাথে করে, দক্ষতার সাথে যেন করে, তাহলে কিন্তু মুক্তি আসবে। তো যাই হোক, তোমার পেশা হচ্ছে এখন ছাত্র। তো পেশার অবশ্যই তুমি মর্যাদা দিবে এবং পেশাকে তুমি গ্রহণ করেছো এটাকে সাদরে, এবং সেই অনুযায়ী তুমি পরিশ্রম করবে, কষ্ট করবে, যাতে তোমার পরবর্তী পরবর্তীতে একটা সুফল পাওয়া যায়। তো আমরা আসি যে প্রভাব নিয়ে কথা বলছিলাম। আমি আজকে তোমাদের খুব বেশি আমি কষ্ট দিব না, যে অল্প একটু জাস্ট কিছুক্ষণ যদি তোমরা মনোযোগী রাখো, তাহলেই কিন্তু আমরা হিসাব সমীকরণ সম্পর্কে একটা ভালো একটা ধারণা পাবো। আমি আজকে বলছিলাম যে হিসাব সমীকরণের প্রভাবগুলো যদি আমি একটা উপাদান নিয়ে যদি দেখাই, যে দেখো একটা উপাদান মানে কি, আমি ধরে নিলাম যে আমাদের যে উপাদানগুলো ছিল সেই উপাদানগুলো কেমন, যে সম্পদ, দায়, আয়, খরচ। ধরো মূলধন বা অতিরিক্ত মূলধন নিয়ে আমি কথা বলছি না। তো এদের এই যে উপাদানগুলো, সেই উপাদানগুলো কিভাবে আমাদের প্রভাব বিস্তার করে, এটা যদি একটা উদাহরণ দিয়ে যদি বলি, যে শুধুমাত্র যদি সম্পদ দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, যে কোনো একটি সম্পদ যদি প্রতিষ্ঠানে বৃদ্ধি পায়, ধরো একটা সম্পদ, আমি যখন উদাহরণটা লিখবো, যখন এই কাগজে লিখবো, তখন আরও বেশি মনোযোগ দিবে, তাহলেই আমি আশা করি যে এটা তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তো লেখার আসলে এই বোর্ডটা, ক্যামেরা যেমনই থাক না কেন, বড় বোর্ডে যদি বড় করে লেখা হতো হয়তো সেক্ষেত্রে তোমরা হয়তো ভালো দেখতে পাইতা। তো যাই হোক, এই সীমাবদ্ধতার মধ্যেই আছি। তো এই কারণে আমি কিন্তু আবার বলে দিই যে আসলে কী লেখা হচ্ছে, এবং সেই লেখাটা আমি কিন্তু বিস্তারিত আমি বারবার বলার চেষ্টা করি, যে কেউ যদি পেছনের লেখা দেখতে অসুবিধা হয়, সে যেন আমার কথা শুনে বুঝতে পারে এবং লিখতে পারে। তো আশা করি সাউন্ড ইফেক্টে কোনো সমস্যা নাই। তো যাই হোক, আমি ধরে নিলাম যে আমি প্রতিষ্ঠানের, আমরা আগে কিন্তু খেয়াল রাখবো যে আমাদের পজিশনটা কোথায়। এই তোমরা হচ্ছে যারা শুনছো বা যারা শিখছো, তারা হচ্ছে আগামী দিনের হিসাব রক্ষক। তো শিক্ষানবিশ হিসাব রক্ষক হিসেবে কিন্তু তুমি শিখতেছো, তুমি কার হিসাব রক্ষক হবে? তুমি কি মালিকের হিসাব রক্ষক হবে, না তুমি প্রতিষ্ঠানের হিসাব রক্ষক হবে? এখানে কিন্তু একটি নির্ধারণের বিষয় হচ্ছে যে আমরা কখনোই মালিকের হিসাব রক্ষক হই না, আমরা প্রতিষ্ঠানের হিসাব রক্ষক হই। তাহলে প্রতিষ্ঠানের পক্ষে আমরা কাজ করি। তাহলে প্রতিষ্ঠানের দৃষ্টিভঙ্গিতে কিন্তু তুমি এই বিষয়গুলোকে ভালো করে মস্তিষ্কে ধরে রাখবে, এবং সেইটাই তুমি চিন্তা করবে যে কিভাবে কি হচ্ছে, এবং তুমি তোমার নিজের পজিশনটাকে চিন্তা করবে যে আমি হচ্ছি প্রতিষ্ঠানের পক্ষের লোক, আমি মালিকের লোক না। মালিককে আমরা মনে করব যে সে একটি পক্ষ বটে, কিন্তু মালিক হচ্ছে প্রতিষ্ঠানের সাথে অতপ্রত একটি অন্তঃসম্পর্কে, বহিঃসম্পর্কীয় না, অন্তঃসম্পর্কীয় একটি পক্ষ, কিন্তু প্রতিষ্ঠানের কাজগুলো তুমি করবে। অর্থাৎ প্রতিষ্ঠানের দৃষ্টিভঙ্গিতে কি কি হবে সেটা তুমি চিন্তা করবে। আমরা আসি যে যদি বলা হয় যে সম্পদ সমান, আমরা কি জেনেছি যে সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব, এটা সমষ্টি। সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। ঠিক আছে, আমি এটা লিখছি এখন। এরপর এটা কীভাবে প্রভাব পড়ে আমরা সেটা দেখব। লেনদেন কিভাবে আমাদের হয় এবং লেনদেনের পাশাপাশি আমাদের হিসাব সমীকরণে কীভাবে প্রভাব পড়ে, সেই বিষয়বস্তুগুলো আমরা দেখব।
তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এখানে আমি কি লিখেছি। এই পাশটা আমি জায়গা রেখেছি আরও কিছু, মানে নিচের দিকে আমি লেনদেন লিখবো, এটা বোঝার সুবিধার্থে। এখানে লিখেছি সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। এখন একটা উদাহরণে আসে, আমি উদাহরণটা এখানে লিখবো। এখানে আমি একটু পর লিখবো যে লেনদেন, এবং সেই লেনদেনের প্রভাবটা কিভাবে এটার উপরে পড়ে। তা আমি ধরে নিলাম যে আমাদের প্রতিষ্ঠান একটি 1,000 টাকা মূল্যে একটি সম্পদ কিনছে। তো তার আগে আমি একটু বলে নিই আমি আসলে কী পড়াচ্ছি। সেটি হচ্ছে যে একটি ব্যবসা প্রতিষ্ঠানে যদি একটি সম্পদ বৃদ্ধি পায় তাহলে হিসাব সমীকরণে এর প্রভাবটা কী পড়ে। তো একটা জিনিস মনে রাখবে, আজ আমি এটা প্রথমেই তোমাদেরকে বলে নিই, আমি এটা লেখার পূর্বে বলে নিই যে তোমাদের মনে রাখতে সুবিধা হবে, যে ব্যবসা প্রতিষ্ঠানে সেটা সম্পদ হোক, সেটা দায় হোক, সেটা দায় বলতে এখানে দুই রকম, আমরা এটা বিগত লেকচারে আমরা আলোচনা করেছি, সেটি হচ্ছে অন্তর্দায় এবং বহির্দায়। এবং অন্তর্দায় বহির্দায়ের ডেফিনেশনগুলো বলেছিলাম তোমাদের। তো বলছিলাম এখানে যে কথা সেটি হচ্ছে যে একটি সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে হিসাব সমীকরণে এর প্রভাব পড়ে তিনটি, ভিন্ন ভিন্ন অবস্থায়, একসাথে কিন্তু না। এই তিনটা আমি মূলত এখানে দেখাবো যে একটা সম্পদ কিভাবে বৃদ্ধি পেতে পারে এবং সেই বৃদ্ধির পাশাপাশি কিভাবে আমাদের এই হিসাব সমীকরণের প্রভাবগুলো পড়তে পারে। তাহলে একটা সম্পদ আমি ধরে নিই প্রথমে, তাহলে সম্পদের পরিবর্তে কিন্তু দায়ও কিন্তু একই অবস্থা, তিনটা প্রভাব পড়বে। কিংবা আমরা যে কথাগুলো বলছিলাম অন্তর্দায় বহির্দায়ের কথা, যে এই যে এখানে সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব, এই তিনটা উপাদান, এর ভেতরে আমাদের সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে এই প্রভাবগুলো কী পড়ে। তাহলে প্রথমে আমি একটা সম্পদ ধরে নিলাম, সেটি হচ্ছে 1,000 টাকা মূল্যের একটি চেয়ার। চেয়ার হচ্ছে স্থায়ী সম্পদ এবং এটিকে আমরা বলে থাকি আসবাবপত্র, ঠিক আছে। তো আমরা ধরো যদি বলি যে 1,000 টাকা মূল্যে একটি চেয়ার ক্রয় করা হলো নগদে। আবার বলছি, আচ্ছা আমি এখানে লিখি, 1 নম্বরটা লিখে সেটার প্রভাবটা কীভাবে পড়ে সেটা তোমাদের দেখাই। দেখো এখানে দেখতে পাও কিনা যে এখানে আমি যা লিখেছি তা হচ্ছে 1,000 টাকা মূল্যে নগদে একটি চেয়ার ক্রয় করা হলো। তো আমরা যদি নগদে চেয়ার ক্রয় করি তাহলে ঘটনাটা কি ঘটবে। আমাদের প্রতিষ্ঠানে তুমি নিশ্চিত যে একটি চেয়ার প্রবেশ করবে প্রতিষ্ঠানে, একটা চেয়ার বেড়ে যাবে। আগে যদি চেয়ার না থাকে তাহলে চেয়ার আসবে। আর অপরদিকে আমাদের ক্যাশ বাক্সের 1,000 টাকা কমে যাবে, নগদ টাকা কমবে। তাহলে প্রভাবটা কি হলো, যে একটি সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং অপর একটি সম্পদ কমে গিয়েছে। আমরা সম্পদের কথা বলেছিলাম গত লেকচারে, যে চলতি সম্পদ এবং স্থায়ী সম্পদ। তো কোন সম্পদটা বাড়লো, চেয়ারটা বাড়লো। আর কমলো কোন সম্পদটা, সেটি হচ্ছে নগদ টাকা কমে গেল। তো ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে সম্পদের শ্রেণী বিভাগ আছে। এবং ফাইনাল ফিনিশিং আমি কিছু কথা বলবো, সেটা তোমরা দেখে নিও। তাহলে এখানে আমরা যেটা পেলাম সেটি হচ্ছে এই সম্পদ দুই ধরনের পেলাম, একটা হচ্ছে নগদ আর একটি হচ্ছে আসবাবপত্র। তাহলে ঘটনা কি ঘটবে, এখানে নিশ্চিত আমার নগদ টাকা আমার 1,000 টাকা হ্রাস পাবে। আর এখানে কি ঘটবে, 1,000 টাকা আসবাবপত্র আমার বৃদ্ধি পাবে। অ্যারো চিহ্নগুলো দেখা যাচ্ছে কিনা দেখো, আমি তোমাদের বোঝার জন্য আমি এটা লিখেছি যে সম্পদের, এটা দেখো আমাদের এই সমান চিহ্নটার এই পাশটা হচ্ছে আমাদের লেফট সাইড আর এটা হচ্ছে আমাদের রাইট সাইড। তাহলে কোনো একটি লেনদেনের প্রভাব যদি একই পাশে যদি পড়ে, সবসময় মনে রাখবা যে অর্থাৎ সম্পদ পাশে যদি প্রত্যেকটা লেনদেনে দুইটা পক্ষ থাকে, আমরা এর আগে আলোচনা করেছি কয়টা, দুইটা। তো দুইটা পক্ষের মধ্যে দেখো যে একটা কি বাড়ছে,
নগদ টাকা আমাদের কমে গেছে, নগদ টাকা ক্যাশ ব্যবসা থেকে বের হয়ে গেছে। বের হয়ে যাওয়ার ফলে কি করছে, নগদ টাকা কমে গেছে, এই জন্য আমি ডাউনওয়ার্ড দেখাইছি যে নগদ টাকাটা হ্রাস পেয়েছে। এছাড়াও আমি এটাকে বিয়োগ বোঝানোর জন্য ব্র্যাকেট দিতে পারি। ঠিক আছে, তাহলে নগদ টাকা আমার কমে গেল, অপরদিকে আসবাবপত্রটা আমার বেড়ে গেল, একটা চেয়ার বেড়ে গেল, এইটা একটা প্রভাব। ঠিক আছে, এরপরে 2 নাম্বারটা বলি। আচ্ছা, এখানে কি লিখেছি যে 1000 টাকা মূল্যের একটি চেয়ার বাকিতে ক্রয় করা হলো। তো তুমি যদি বাকিতে, প্রতিষ্ঠানের জন্য যদি একটা চেয়ার যদি বাকিতে যদি ক্রয় করো, তাহলে কি ঘটনা ঘটবে? নিশ্চিত তোমার প্রতিষ্ঠানে একটা চেয়ার আসবে। তাহলে কি করবা? তুমি নিশ্চয় বলবে যে এখানে আমার 1000 টাকার চেয়ার প্রবেশ করছে, বেড়ে গেছে। অপরদিকে তোমার কি হয়েছে, যে তুমি নিশ্চয়ই বলবে যে 1000 টাকার একটা দায় সৃষ্টি হয়েছে। কারণ যার কাছ থেকে তুমি বাকিতে কিনেছো তাকে তোমাকে ভবিষ্যতে টাকা পরিশোধ করতে হবে। তাহলে কি করবে, এখানে 1000 টাকার একটা দায়ও বৃদ্ধি পাবে। ঠিক আছে, এখানে 1000 টাকার একটা দায় বাড়বে। তাহলে এখানে একটা খেয়াল করো, আবার একটু খেয়াল করো যে আমি যদি বাকিতে কিনি, এই চেয়ারটা কিন্তু আমি কিন্তু বারবার কিন্তু চেয়ারটা আমি শুরুতেই বলেছি যে একটি সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে প্রভাব কয়টা পড়তে পারে। তাহলে প্রথমটা হলো একটা সম্পদ যদি বাড়ে অপর একটি সম্পদ কমবে। একটা সম্পদ যদি বেড়ে যায় তাহলে এর একটি বহির্দায় বেড়ে যাবে। এখানে একটা বহির্দায়, হ্যাঁ, আমরা বাকিতে কিনেছি কোনো একটা প্রতিষ্ঠানের কাছে, তাহলে ওই প্রতিষ্ঠানটা কিন্তু অন্তর্দায় না, বহির্দায়। মালিক ছাড়া অন্য কাজ কেউ যদি ব্যবসার কাছে টাকা পায় সেটাই হচ্ছে বহির্দায়, তাহলে বহির্দায়টা বেড়ে দেবে। ঠিক আছে, কয়টা হলো? 2টা। তাহলে প্রথমটা আমরা শিখলাম একটি সম্পদ বাড়লে অপর একটি সম্পদ কমবে। দ্বিতীয়টা আমরা শিখলাম একটি সম্পদ বাড়লে অপর একটি বহির্দায় বাড়বে। এবার আমরা তৃতীয়টা দেখি। আচ্ছা, তৃতীয়টা লিখেছি যে মালিক 1000 টাকা মূল্যের একটি চেয়ার কারবারে নিয়ে আসলেন। হতে পারে সেটা ওনার বাসায় ছিল, হয়তো নতুন চেয়ার উনি ব্যবহার করেন নাই, অথবা ব্যবহার করেছে, ওটার অনেক দাম ছিল, কারবারে দেওয়ার সময় এটার দাম ধরেছে 1000 টাকা। ধরুন উনি এটা কিনছিল 2000 টাকা দিয়ে, সেটা অর্ধেক দামে কারবারকে দিল। তো মালিক যদি নিয়ে আসে, আমরা জানি যে মালিক ব্যবসা প্রতিষ্ঠানকে যা কিছু দিবে সবই হচ্ছে মালিকানা সত্ত্বের অন্তর্গত, অর্থাৎ অন্তর্দায়ের অন্তর্গত। তাহলে কি আসলো ব্যবসায় আসলো, আমরা আবারও দেখলাম যে চেয়ার আসলো বিজনেসে, 1000 টাকার এক মূল্যের একটা চেয়ার আসলো, এবং সেই ক্ষেত্রে আমাদের মালিকানা সত্ত্বটা বেড়ে গেল। কি বললো? মালিকানা সত্ত্বটা বেড়ে গেল। দেখো এখানে একদম লাস্টে এসে, তাহলে খেয়াল করো যে প্রভাবগুলো দেখো। এখন এখানে একটা শেখার একটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে যে খুবই সহজ, যে কোনো একটা লেনদেনে দেখো, আমি প্রতিবার কিন্তু চেয়ার, এখানে একটা 1000 টাকা মূল্যের চেয়ার, এখানেও 1000 টাকা মূল্যের চেয়ার, এখানেও 1000 টাকা মূল্যের চেয়ার। মূলত যেটা বোঝানোর চেষ্টা করছিলাম সেটি হচ্ছে যে কোনো একটি সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে তা হিসাব সমীকরণের প্রভাবটা কেমন পড়ে। হিসাব সমীকরণের 3টা প্রভাব পড়ে। একই রকমভাবে দায়ের কথাও যদি বলি, আচ্ছা এটা উল্টা করে যদি বলি যে একটা সম্পদ যদি কমে তাহলে তার প্রভাব পড়ে কয়টা, তাহলে সেটার প্রভাবও 3ভাবে পড়তে পারে। হ্যাঁ, আবার দায় যদি বেড়ে যায় তার প্রভাবও কিন্তু 3ভাবে পড়তে পারে। আবার মালিকানা সত্ত্ব যদি বাড়ে বা কমে তার প্রভাবও কিন্তু 3ভাবে পড়তে পারে।
তো এই কারণে একটা দিয়ে আমি বুঝালাম তোমাদের যে একটি সম্পদ যদি বাড়ে তাহলে তার অপর একটি সম্পদ কমবে, একটা সম্পদ যদি বাড়ে তাহলে একটি অন্তর্দায় বহির্দায় বেড়ে যাবে, একটি সম্পদ যদি বাড়ে এর জন্য অন্তর্দায় বেড়ে যাবে। এই তিনটা কথা মনে রাখলেই হবে। তো সারমর্ম হচ্ছে আবার একটা জিনিস খেয়াল করো যে এখানে আরেকটু সংক্ষেপে বলে দিয়ে মনে রাখার সবচেয়ে যে সুবিধাটা, সাধারণত আমরা যখন হিসাব সমীকরণের সর্বশেষ যখন মিলাতে যাই তখন এই কথাটা খুব বেশি দরকার পড়ে। সেটি হচ্ছে কোনো একটি লেনদেনের ফলাফল যদি দেখো লেফট হ্যান্ড সাইডেই যদি পড়ে, দুইটা পক্ষের প্রভাব যদি একই পাশে হয় তাহলে একটা বাড়লে অবশ্যই অপর একটি কমবে। আর প্রভাবটা যদি লেফট হ্যান্ড সাইডের থেকে যদি রাইট হ্যান্ড সাইডে চলে যায় তাহলে একটা বাড়লে অপরটাও বাড়বে। দেখো এখানে তাকায়, এটা বাড়ছে, এটা বাড়ছে, এটা বাড়ছে, এটা বাড়ছে। তাহলে অপোজিট সাইডে যদি কোনো একটি লেনদেনের অ্যাকশন হয় তাহলে তার প্রভাবটা হয় সমমুখী। অর্থাৎ এই সম্পদ যদি কমে যায় তাহলে কিন্তু দায়ও কমবে, সম্পদ যদি কমে যায় এর অন্তর্দায়ও কিন্তু কমে যাবে, বহির্দায় অন্তর্দায় দুইটাই কমবে। একটা সম্পদ কমলে অথবা একটা সম্পদ কমলে অপর একটি সম্পদ বাড়বে। তাহলে একই পাশে যদি পড়ে তাহলে প্রভাবটা হয় অপোজিট, একটা বাড়লে অপরটা কমে। কিন্তু যদি সাইড চেঞ্জ করে অর্থাৎ লেফট হ্যান্ড সাইডেরটা যদি রাইট হ্যান্ড সাইডে প্রভাব বিস্তার করে তাহলে এই পাশে কমলে ওই পাশেও কমবে, এই পাশে বাড়লে ওই পাশেও বাড়বে। এই বিষয়টা একটু খেয়াল রাখবে। তো যাই হোক, এই ছিল আমাদের একটা সম্পদ দিয়ে বুঝাইলাম। এখানে আসলে হিসাব সমীকরণের প্রত্যেকটা লেনদেনকে আমরা একইভাবে সম্পন্ন করতে পারি। তো পরবর্তী লেকচারে আমি তোমাদের এই প্রভাবগুলো নিয়ে আরও বেশি বিস্তারিত আলোচনা করব। তবে এইটা কিন্তু খুব জরুরি জিনিস, এটা নিয়ে আমি হয়তো বারবারই কথা বলতে থাকবো বা প্রভাব নিয়ে আরও যখন কথা বলবো তো প্রতিবারই কিন্তু তোমার দরকার পড়বে। তো পরবর্তী লেকচার দেওয়ার আগ পর্যন্ত সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের কাছ থেকে আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।